তুফান সিনেমা শুরু হয় সাকিবের এক ধামাকা এন্ট্রি দিয়ে। সালটা 1990। পাতাউল গনি ওরফে তুফান একটি রাজনৈতিক পার্টিতে ড্রিঙ্কস করছিল। সেখানে নেতাদের মধ্যে সামনে নির্বাচন নিয়ে কথা হচ্ছিল। তখন তুফান বলে ওঠে, আমার প্ল্যান অনুযায়ী কাজ করো, তাহলে কনফার্ম পাস। তখন সবাই থমকে যায়। লাবলু সাহেব বলে, এই তুই কি ডারে? জীবনে কয়টা মার্ডার করেছিস? তুই বেশি হলে 5টা, 10টা, 20টা। এখানে যাদেরকে দেখতেছিস কম করে হলেও 50টা ঝেড়েছে। 100-এর ওপর মার্ডার না করলে ওই তুই নিচে ব। সেখানে উপস্থিত লিডার একজন মহিলা। সে তুফানকে বলে, এই ছেলে, তুমি জানো কাদের সামনে তুমি কথা বলছো? আবার আমাদের সামনেই সিগারেট ফুঁকছো? এই তোরা কে আছিস? কলারটা ধর আর বের কর ওকে। তখন সেখানে থাকা গার্ড এসে ধমকার গালাগালি দিয়ে তুফানকে বের হয়ে যেতে বলে। তুফান শান্ত ছেলের মতো সেখান থেকে উঠে বেরিয়ে আসে। তখনও সবাই তাকে গালি দিচ্ছিল। তুফান বাইরে যায়, গাড়ির ডিকিটা খোলে এবং তার কাছে থাকা সবচেয়ে পাওয়ারফুল গানটা নিয়ে ভেতরে যায় আর মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয় সবকিছু। এখন শুধু তুফান আর পুরো রাজত্ব তার। সিন চেঞ্জ হয়। একটি স্নিগ্ধ সকাল, শান্ত, অর্থাৎ সাকিব খান ঘুম থেকে ওঠে। একটু আগে যে ভয়ানক সাকিব খানকে দেখলাম এই দৃশ্যে তার কোথাও মিল নেই। তাহলে কি একটু আগে সে স্বপ্ন দেখছিল? এখানে একটু টুইস্ট রাখা হয়েছে। যাই হোক, শান্ত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটি গান ধরে। গানটার নাম আমার এখন পকেট ফাঁকা। অর্থাৎ শান্ত এখন সহজ সরল বেকার ছেলে এবং তার একমাত্র সঙ্গী জুলি একজন কস্টিউম ডিজাইনার। শান্তর খুব ইচ্ছা যে সিনেমায় অভিনয় করবে, নায়ক হবে। একদিন জুলি শান্তকে একটা শুটিং দেখতে নিয়ে যায়। দুজন দূরে দাঁড়িয়ে শুটিং দেখছিল। শুটিং এর মাঝে ওই এলাকার 2-3 জন লোক চলে আসে। নায়ক ওই লোকগুলির সঙ্গে অভিনয় শুরু করে। তখন একটা ভুল বোঝাবুঝি থেকে দুই পক্ষের মাঝে মারামারি শুরু হয়ে যায়। জুলি দৌড়ে আসে ঝামেলা মিটমাট করার জন্য। তখনই ওই লোকগুলো জুলিকে ধরে টানাটানি শুরু করে। শান্ত এসে উড়াধুরা মারধর শুরু করে। এখানে দারুণ একটা ফাইটিং সিন দেখা যায়। শান্তর এই রকম ফাইট করা দেখে ওখানে থাকা সিনেমার পরিচালক শান্তর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল শান্তকে তার পছন্দ হয়েছে। বাসায় ফিরে জুলি শান্তর ফাইটিং এর খুব প্রশংসা করছিল। শান্ত বলে, জুলির গায়ে হাত দেওয়া দেখে সে আর নিজে কন্ট্রোল রাখতে পারে নাই। জুলি বলে, কিন্তু সে একটা জিনিস বুঝতে পারে না, ওই গুন্ডাগুলো শান্তকে দেখে এত ভয় পাচ্ছিল কেন। তাদের কথার মধ্যে হঠাৎ বাইরে কেউ চিৎকার করে সাহায্য চাইতে থাকে। শান্ত বাইরে গিয়ে দেখে একজন গর্ভবতী মহিলা প্রসব বেদনায় উঠেছে। শান্ত দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। ডক্টর জানায় এমার্জেন্সি ও নেগেটিভ রক্ত লাগবে, কিন্তু হাসপাতালে ও নেগেটিভ রক্ত নাই। শান্ত মহল্লায় গিয়ে মসজিদের মাইকে ঘোষণা করে যে আমাদের মহল্লার শিবন চাচার ওয়াইফ হাসপাতালে, তার জন্য রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ ও নেগেটিভ। আপনাদের মধ্যে কারো রক্ত যদি ও নেগেটিভ হয় সে দয়া করে মসজিদের সামনে আসেন। শান্ত যখন কথা শেষ করে বাইরে আসে তখন দেখা যায় মহল্লার অনেক মানুষ রক্ত দেওয়ার জন্য হাজির হয়েছে। শান্ত খুশি হয়ে তাদের মধ্যে একজনকে নিয়ে হাসপাতালে চলে যায়। এইভাবে মহল্লার সবাইকে নিয়ে হাসি খুশি চলতে থাকে শান্তর জীবন। একদিন সে সিনেমায় চান্সও পেয়ে যায়। শান্ত তো খুব খুশি। শান্ত শুটিং শেষে বাসায় ফিরে জুলি সহ সবাইকে বলতো সেদিন সে কি কি অভিনয় করেছে। যেমন সে বলে সে আজ নায়ককে বেঁধে রেখে নায়িকাকে কাঁধে তুলে নিয়ে তারপর তাকে নিয়ে জঙ্গলে চলে যায়। উপস্থিত সবাই জানতে চায় তারপর শান্ত হাসি দিয়ে বলে, তারপর তো আর বলা যাবে না, বাকিটা দেখতে হবে সিনেমা হলে। শুটিং আরো কিছুদিন চলে। পরিচালক শান্তকে খুব উৎসাহ দেয়। শান্তর সিনেমার নায়িকা সূচনা শান্তর দিকে তাকিয়ে কি যেন একটা ভাবে। একদিন জুলিকে সূচনার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তখন সূচনা শান্তর দিকে অন্য নজরে তাকায়। যাই হোক, শুটিং শেষ হয়, সিনেমা হলে মুক্তি পায় শান্তর প্রথম সিনেমা। জুলি আর শান্ত সহ মহল্লা সবাই সিনেমা হলে সিনেমা দেখতে যায়। সবাই তো খুব এক্সাইটেড, কিন্তু শান্ত আর জুলি অবাক হয়ে যায়। কারণ যে সময় শান্তর দৃশ্য আসার কথা, দেখা যায় সিনেমা সেই অংশে শান্তর কোনো উপস্থিতি নেই, অথবা তাকে স্ক্রিনের বাইরে রাখা হয়েছে। শান্ত আর জুলি খুব হতাশ হয়ে যায়। লোকজন তাকে নিয়ে হাসাহাসি করে। শান্তর সারা জীবনের ইচ্ছা সে অভিনয় করবে। অভিনয় করলেও কিন্তু তাকে বাদ দেওয়া হলো। এটা সে কিছুতেই মানতে পারে না। বাসায় ফিরে সে জুলির সান্ত্বনাও নিতে চায় না। জুলিকে বাসা থেকে বার করে দিয়ে একা থাকতে চায়। প্রচন্ড রাগ, দুঃখ, হতাশায় সে সিদ্ধান্ত নয় যে ট্রেনের সামনে জীবন দিবে। তাই সে সেইভাবে প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় কিছু লোক এসে শান্তকে ধরাধরি করে গাড়িতে তোলার চেষ্টা করে। শান্ত চিৎকার করে তাকে ছেড়ে দিতে বলে। সে বাঁচতে চায় না আর। তারপরও তাকে ধরে নিয়ে যাওয়া হয় অজানা এক জায়গায়। সেখানে যেতে যেতে বেশ কিছু চেকপোস্ট পাড়ি দিতে হয়। আর অন্যদিকে দেখা যায় কেউ একজন জানতে চাইছে তুফানকে মারার কন্ট্রাক্ট কে নিয়েছিল। স্বীকার করলে 1 মাথা, না স্বীকার করলে 10 মাথা। একজন স্বীকার করে নেয় সে কন্ট্রাক্ট নিয়েছিল। এরপর সামনে আসে তুফান। প্রথমে বন্দুক হাতে নিলে সেটা রেখে বড় একটা হাতুড়ি দিয়ে আঘাত করে। যে দৃশ্য দেখে তুফানকে মনে হয় তুফান
তুফান আসলে মানুষ নয়, পশুও নয়, সে রাক্ষস। এর মধ্যে নিয়ে আসা হয় শান্তকে। একসাথে সামনে আসে তুফান ও শান্ত। তা থেকে বোঝা যায় এরা আসলে দুজনে দুই চরিত্র, কিন্তু চেহারায় হুবহু মিল আছে। তুফান শান্তকে বলে, অনেকদিন ধরে শুনতেছিলাম আমার মতো নাকি কাউকে দেখা যায় এইখানে সেইখানে, কিন্তু আমি তো এইখানে, কিন্তু ওখানে। কঞ্চর, শত্রু নাকি ভ্রম, টেনশন, কনফিউশন? সূচনাও আমাকে বলল আমার মতো নাকি একজনকে দেখা গিয়েছে, কিন্তু আমার সিনেমায় আমার চরিত্র যে অভিনয় করবে তাকে যদি দর্শক আগেই দেখে ফেলে তাহলে তো সিনেমা ফ্লপ। সূচনা বলে, এই জন্যই তোমার সিনেমার কোন দৃশ্য তুমি ছিলে না, কারণ তুফানের জীবনে নিয়ে তৈরি হচ্ছে একটা সিনেমা, আর সেই সিনেমার হিরো হচ্ছে তুমি। হিরো হওয়ার কথা শুনে শান্তর মনে আবারও আশা জাগে। তুফান বলে, কিন্তু এই ঝাপসাটাকে দিয়ে হবে না, ওকে বিদায় করো। তুফানের মতন চেহারা থাকলে তুফান হওয়া যায় না। তুফান হতে হলে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন, স্পিড সব লাগে। তুফান তার বাবাকে বলে, যদিও সে আসল বাব না, সেটারও একটা ঘটনা আছে। যাই হোক, তুফান বলে দুবাই থেকে সার্জারি করে তুফানের চেহারা লুক নিয়ে আসতে। শান্ত কাঁদতে কাঁদতে বলে, আমি পারবো ভাই, আমাকে কেউ কোনো চান্স দেয় না, আমাকে সবাই শুধু বাদ দিয়ে দেয়, আমাকে একটা সুযোগ দিন, আমি অনেক ভালো অ্যাক্টিং করবো ভাই, আমাকে 2 মাস সময় দিন, আমি আপনার মতো হয়ে দেখাবো। তুফান রাজি হয় আর শান্তকে সময় দিয়ে চলে যায়। তুফান যাকে বাবা বলে ডাকে, আব্দুল গনি, সে শান্তকে বলে 2 মাস এই ডেরায় থাকতে হবে, নো আউটিং। যেহেতু তুফানের জীবন নিয়ে সিনেমা হবে, তাই তুফানের জীবনের শুরু থেকে শান্তকে জানতে হবে। আর গনি মিয়া তুফানের গল্প বলা শুরু করে। তুফানের জন্মের সময়ই তার মা মারা যায়। এক মহিলা বলে রাক্ষস জন্ম দিয়েছে, জন্ম সময়ই মারে খাইয়ে ফেলেছে। গনি মিয়া বলতে থাকে, এই গল্পটা এক প্রতিবাদী বাবার, গল্পটা এক মানুষ থেকে কিলার হয়ে ওঠা সন্তানের, গল্পটা এক অন্ধকার রাস্তার, যে রাস্তায় শুধু আসা যায়, পেছানো যায় না। জমি দখলের অত্যাচার, চড়া সুদের প্রতিবাদের শুরু হয় এক আন্দোলন। অত্যাচারী শাহনেওয়াজের বিরুদ্ধে তুফানের বাবা প্রতিবাদ গড়ে তোলে। শাহনেওয়াজ এলাকার সব খারাপ কাজ আর সন্ত্রাসের প্রতীক। সে একদিন চলে আসে তুফানের বাবার কাছে, জানতে তার গলার জোর কি বেশি হয়েছে। তুফানের বাবাও বলে, গলা থাকলে তো গলার জোর বেশি হবেই। নেওয়াজ তাকে ধরে নিয়ে যায় এবং তুফান সহ সবার সামনেই তার গলা কেটে আলাদা করে দেয়। কেউ আগায় না। তুফান বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। নেওয়াজ যখন চলে যাচ্ছিল তখন তুফান হাতে দা তুলে নেয় এবং পেছন থেকে দৌড়ে গিয়ে নেওয়াজের মাথাটা আলাদা করে ফেলে, এবং এক রাক্ষসের দমন করতে জন্ম হয় আরেক রাক্ষসের। আর তখন থেকে তুফান মানুষকে ঘৃণা করে। মানুষ এমনই এক বিচিত্র প্রাণী, যেখানে কোন পাত্রে খায়, কোন পাত্রে সে থোক দেয় তা সে নিজেও জানে না। শাহ নেওয়াজকে তুফান যেদিন মারে তখন তুফানের বয়স মাত্র 15 বছর ছিল। পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছিল। তুফানকে বাঁচানোর তখন একটাই রাস্তা, শহরে কার্যকলাপ যার দখলে, নেতা থেকে পুলিশ সবই চালানোর কাণ্ডারি মিশা সওদাগর ওরফে বাশির। পুলিশের পথ আটকায়। পুলিশ বাশিরকে বলে, তুফানকে তারা হাতে নাতে ধরেছে, প্রায় 100 মানুষ সাক্ষী আছে, এখন জেল হবে, 18 বছর পূরণ হলেই ফাঁসি। বাশির বলে, যে যাওয়ার সে তো চলেই গেছে, এই সম্ভাবনা ছেলেটার জেল দিয়ে কি লাভ? একটা 15 বছরের পোলা শাহ নেওয়াজের মতো মানুষরে দিনের আলোতে মারছে, তাহলে 25 বছর বয়স হলে কি করব ভাবছো একবার? এই পোলা কোনো সাধারণ পোলা না, এই পোলা একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে। এরপর দৃশ্য আসে তুফানের বর্তমান সময়। তুফান বলে, কিন্তু বাশির ভাই এটা জানতো না আমি ন্যাশনাল লেভেলে খেলবো। ঠিক ধীরে ধীরে তুফান হয়ে ওঠে অপদ্রব্য। রাজনৈতিক আন্ডারওয়ার্ল্ড সব জায়গায় তুফানের প্রভাব গড়ে ওঠে, আর তাকে থামাতে নিয়োগ দেওয়া হয় সিআইডি অফিসার আকরামকে, যে চরিত্রটা রসিক ধরনের। এইদিকে শান্ত নিজেকে তুফানের মতো করে তুলেছে। সে তুফানের সামনে বসে পা নাড়ছিল। তুফান বলে, হাট খালি ছুট পড়লেই তুফান হওয়া যায় না, পুরোই ঝাপসা, তুই পারবি না, যা। শান্ত বলে, আমি পারবো ভাই, আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন। তুফান বলে, করিডোরে কিছু ব্যবসায়ী বসে আছে, যা ডিলটা ডান করে আয়। আর এবার শান্ত খুশি হয়ে তুফান স্টাইলে হাঁটা শুরু করে, চলে যায় করিডোরে এবং বলে, ব্যবসা করতে চাইলে 70%। শান্তর এক কথায় ডিল পাকা হয়। এদিকে সূচনা তুফানকে শোতে ডাকছিল। তুফান তাকে যেতে বলে। শান্ত আসে, তুফানকে জানায় যে 70% ডিল ডান। তুফান খুশি হয় আর বলে, ঠিক আছে, চল আরেকটি গেম খেলি, তুই আমার বেডরুমে যা, আজ রাতে তুই সূচনার সঙ্গে থাকবি, সূচনা যদি তোকে চিনতে না পারে তাহলে তুই পাস। শান্ত যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল। তুফান ডেকে বলে, কোনো ঘাপলা টাপলা করিস না কিন্তু, ওইটা কিন্তু আমার। শান্ত লজ্জা পেয়ে বলে, আমি অভিনেতা ভাই। শান্ত সোজা রুমে যায়। সূচনা তাকে ধরে বলে, তুফানকে আজ বড্ড হ্যান্ডসাম লাগছে, আর সেও রোমান্টিক মুডে আছে। শান্ত নিজেকে ছাড়াতে চায় আর বলে, আজ আমার মুড নাই, কিন্তু সূচনা নাছড় বান্দা, সে শান্তকে ফেলে দিয়ে ওপরে উঠে পড়ে। শান্ত
শান্ত একে একে তুফানের ভরসা জিতে নেয়। এবার তুফান দুবাই যাবে। যাওয়ার আগে সে শান্তকে বলে, এই পরীক্ষায় পাশ করলে তোমার শুটিং শুরু হবে, আর আমি দুবাই যাচ্ছি, তুমি আমার হয়ে এখানে সব মিটিংয়ে অ্যাটেন্ড করবে। শান্ত তুফানের পা ছুঁয়ে দোয়া নেয়। তুফান সূচনাকে বলে সে তাড়াতাড়ি ফিরে আসবে। এরপর সে রওনা দেয়। একটা সময় দুটো গাড়ি দুই রাস্তায় যায়, কে যে তুফান আর কে যে শান্ত বোঝা যায় না। এদিকে সূচনা কাউকে ফোন করে বলে এই গাড়িতে কিন্তু সত্যি তুফান আছে। তুফানের গাড়ি চলছিল, সামনেই দেখা যায় সিআইডি আকরাম অপেক্ষা করছে। সে দূর থেকে তুফানের গাড়িতে শুট করে আর উল্টে যায় তুফানের গাড়ি। দরজা খুলে কোনো মতেই বেরিয়ে আসে আহত তুফান আর বলতে থাকে, স্যার আমি তুফান না। আকরাম তার কোনো কথাই শোনে না, একের পর এক শুট করে। মাটিতে লুটে পড়ে তুফান। শেষ হয় তুফান অধ্যায়। আপনারা হয়তো ভাবছেন মুভিটা এখানেই শেষ, কিন্তু না, শেষে আসে বড় ধরনের এক চমক। আকরাম একটি হসপিটালে একে একে সকল নার্স ডক্টরকে গুলি করে সামনে এগোতে থাকে। এরপর সে একটি কেবিনে যায়। সেখানে অসুস্থ একজন হাত বাড়িয়ে দেয় আকরামের দিকে। সে আর কেউ নয়, একটি বাঘ নিয়ে বসে আছে তুফান। এই অসাধারণ টুইস্টের মাধ্যমে আমাদের অপেক্ষায় রাখা হয়। সো বন্ধুরা, কেমন লাগলো সিনেমাটা অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না।